প্রিয় দর্শক, দিশা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের পর্বে আমরা ভারত সরকারের খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় মিশন ইন্দ্রধনুষ। 2014 সালে 25শে ডিসেম্বর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডাজি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মাধ্যমে এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পটি মূলত দেশের গর্ভবতী মহিলা এবং শিশু মৃত্যু হ্রাস করবার জন্য এই প্রকল্পটি গৃহীত হয়েছিল। এই প্রকল্পটি যত দিন গেছে তত উন্নত থেকে উন্নততর করবার চেষ্টা করা হয়েছে। প্রথমে যখন এই প্রকল্পটি চালু হয়েছিল তখন এই প্রকল্পটি 12টি মারণ রোগের রক্ষা কবচ বলা হতো এবং বর্তমানে মাফ করবেন, এটি 7টি মারণ রোগের রক্ষা কবচ বলা হতো, কিন্তু বর্তমানে এটি 12টি মারণ রোগের রক্ষা কবচ বলা হয় এই প্রকল্পটি। এই প্রকল্পটি ভারতবর্ষের প্রত্যেকটি নারী এবং শিশুর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রকল্পের সুবিধেগুলো আপনারা কিভাবে পাবেন, তার জন্য আপনাদের কি করতে হবে, বা এই প্রকল্পের থেকে কিভাবে নারী সুরক্ষার দিকটা বিশেষভাবে লক্ষ্য করা যাবে, শিশু কিভাবে এর থেকে সুরক্ষিত থাকবে সমস্ত মারণ রোগের থেকে, এই বিষয়গুলোই পৌঁছে দেবার জন্য আমাদের আজকের পর্বটি। এই প্রকল্পগুলি আপনাদের কাছে আমরা বারবার পৌঁছে দিই, কারণ যেহেতু এই প্রকল্পগুলি যেন প্রত্যেকে এই প্রকল্পের আওতায় আসতে পারে এবং এই প্রকল্পের সুবিধেগুলো আপনারা পেতে পারেন। আমরা আজকের অনুষ্ঠানে যাব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে দুজন চিকিৎসক উপস্থিত হয়েছেন, আমরা পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার তন্ময় মুখোপাধ্যায়। নমস্কার স্যার, কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মানস সোম। নমস্কার স্যার, কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সঙ্গে বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকেন, আজও আছেন আমরা জানি। আজকের যে আলোচ্য বিষয় সে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, তাই স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, সেই টেলিফোন নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই অনুষ্ঠান আমরা ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করছি, তাই যদি আপনাদের কোনো মতামত জানাতে হয় আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সেও কমেন্ট করে আপনারা মতামত জানাতে পারেন। এই অনুষ্ঠান আপনারা পুনঃপ্রচার দেখতে পারবেন আগামীকাল বুধবার সকাল 9:30টায়। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সরাসরি আলোচনায় যাব। আমি ডাক্তার তন্ময় মুখোপাধ্যায় স্যারকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাইব। স্যার, প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব, যে এই মিশন ইন্দ্রধনুষ এটা অনেক বড় প্রকল্প এবং 2014 সালে আমি প্রথমেই বললাম জেপি নাড্ডাজি এই প্রকল্পটি চালু করেছিলেন। তো এই যে এত বড় একটি প্রকল্প নিয়ে আসার যে একটা পরিকল্পনা করলেন, তার পেছনে তো কোনো উদ্দেশ্য নিশ্চয়ই ছিল। কি উদ্দেশ্য ছিল বলে আপনার মনে হয়? দেখুন, মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত টিকাতে প্রতিরোধযোগ্য বিভিন্ন রকম মারাত্মক রোগ যেগুলো বাচ্চাদের হয় এবং বাচ্চাদের মৃত্যুর কারণ হয়, বা মৃত্যু না হলেও তারা অনেকে বিভিন্ন রকম উপসর্গে ভোগেন, তো সেইগুলো থেকে তাদেরকে সুরক্ষা দেওয়া। সরকার দেখেছিলেন 2014 সালে যে দেশে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম শুরু হলেও সেই সময় 2014 সালে 62% যারা ভ্যাকসিন নিতে যোগ্য তাদের কাছে পৌঁছানো গিয়েছিল। তো সেই সংখ্যাটা না বাড়ালে কখনোই আমরা তাদেরকে এই সমস্ত মারণ রোগ থেকে তাদেরকে সুরক্ষা দিতে পারবো না। সেই জন্যে যেখানে প্রান্তিক মানুষ যাদের কাছে হয়তো ভ্যাকসিন গিয়ে পৌঁছয়নি, বা ধরুন হয়তো দুর্গম পাহাড়ি অঞ্চলে থাকেন, বা আদিবাসী অঞ্চলে, বা কখনো হয়তো বস্তি এলাকায় যারা হয়তো সবসময় হেলথ সেন্টারে যান না, তো সেই সমস্ত জায়গায় ভ্যাকসিনগুলোকে পৌঁছে দেওয়া, যাতে এই ভ্যাকসিনের আওতায়
আরও বেশি সংখ্যক মানুষকে আনা যায়। সরকার লক্ষ্যমাত্রা নিয়েছিল যে আমরা 2014 থেকে 2022 সালের মধ্যে এই 62% বাড়িয়ে 90% নিয়ে যাব। এবং আমি এটা খুব আনন্দের সাথে বলতে পারি যে 2023 সালের তথ্য অনুযায়ী দেখা গেছে যে আমরা সেই 90% টার্গেটটা আমরা অ্যাচিভ করেছি এবং সেটা এখন 93% গিয়েছে 2023 সালে। এবং আজকে যদি আপনি দেখেন সেই পার্সেন্টেজটা আরও বেড়ে গেছে। এর ফলে যেটা কি হয়েছে যে শিশু মৃত্যুর হার কমেছে, প্রসূতি মায়েদের মৃত্যুর হার কমেছে দেশে। তো সেগুলো আপনাকে আমি এই তথ্য অনুযায়ী যদি পরপর বলি আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন। যেমন ধরুন 2014 সালে ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে একটি বাচ্চা জন্মানোর পরে 1 বছর বয়স হওয়ার মধ্যে হয়তো তার মৃত্যু হচ্ছে, তো সেই হারটা তখন ছিল 2014 সালে 39, সেটা এখন কমে হয়েছে 24। তেমনি আন্ডার 5 বছরের নিচে বাচ্চার বয়স যাদের, তাদের মৃত্যুর হার 2014 সালে ছিল 45, এখন কমে হয়েছে 27। তেমনি প্রসূতি মায়েদের ক্ষেত্রেও 130 ছিল, সেটা এখন কমে হয়েছে প্রায় 80। আমাদের ফ্যামিলি হেলথ সার্ভিসের সার্ভে ডেটা অনুযায়ী 2021 সাল পর্যন্ত বলছে সেটা কমে হয়েছে 93। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পের জন্য আমাদের যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্য আমাদের ফুলফিলড হয়েছে এবং আমরা অনেক বেশি সংখ্যক বাচ্চা এবং প্রসূতি মায়েদের বিভিন্ন রকম মারাত্মক মারণ রোগ থেকে এই ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করতে পেরেছি। আচ্ছা, একটু মানুষ স্যারের কাছে যাব। স্যার, এই প্রকল্পকে আমরা রামধনু প্রকল্প বলি কেন, এরকম নামকরণের? হ্যাঁ, অ্যাকচুয়ালি রামধনুতে আমরা কি দেখতে পাই যে ভিন্ন ভিন্ন রঙগুলো একসাথে এসে একটা রামধনু যে জিনিসটাকে আমরা বলি যে আর সেখানে আর ভিন্ন রঙগুলোর কোনো অস্তিত্ব আলাদা করে আমরা বোঝার সুযোগ থাকে না। রামধনুর যে আলাদা একটা সৌন্দর্য সেটা ভিন্ন রঙগুলোর থেকে আলাদা। এখানেও এই মিশন ইন্দ্রধনুষ যখন আমরা বলছি, স্যার যেরকম বললেন যে 12টি টিকা দ্বারা প্রতিরোধযোগ্য অসুখ থেকে বাচ্চাদেরকে বাঁচানো এবং প্রসূতি মায়েদেরকেও এই ধরনের টিকা দ্বারা প্রতিরোধযোগ্য অসুখ থেকে বাঁচানোর মাধ্যমে আমরা এই বাচ্চাদের মৃত্যুর হার এবং প্রসূতি মায়েদের মৃত্যুর হার কমাতে পারছি। তার ফলে দেশের সামগ্রিক যে স্বাস্থ্য এবং স্বাস্থ্য পরিসংখ্যান দুটোরই উন্নতি ঘটছে। তো অর্থাৎ যখন সেটা আমরা দেখছি যে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটছে বা বাচ্চাদের এবং প্রসূতি মায়েদের স্বাস্থ্যের উন্নতি ঘটছে, সেখানে টিকাগুলোর আলাদা করে উল্লেখের বিষয় থাকে না, কিন্তু এই টিকাগুলোর দেওয়ার ফলে সময় মতো যে সামগ্রিক স্বাস্থ্যের যে উন্নতি ঘটছে সেই জন্যই এটাকে রামধনু বলা হয়। যে দিনের শেষে এই মিশন ইন্দ্রধনুষ যেটা আসলে যে আমাদের রুটিন ইমিউনাইজেশন চলে তার ফাঁকফোকর যেগুলো রয়েছে, স্যার যেমন বলছিলেন যে বিভিন্ন জনজাতি, প্রান্তিক গোষ্ঠী, প্রান্তিক মানুষ, দুর্গম অঞ্চল, শহরাঞ্চলে যারা বস্তিতে থাকেন, এই ধরনের মানুষ যারা নিয়মিত এই টিকাকরণ কর্মসূচির জায়গায় পৌঁছতে পারছেন না বা পৌঁছচ্ছিলেন না বা টিকাকরণ কর্মসূচি তাদের কাছে পৌঁছচ্ছিল না, তাদেরকে এই মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে টিকাকরণের মাধ্যমে আমাদের যে দেশের সামগ্রিক বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার উন্নতি ঘটছিল, সেটার জন্যই একে আমরা রামধনু বলছি। আমাদের সঙ্গে মনে হচ্ছে কোনো দর্শক বন্ধু এসছেন। হ্যালো হ্যালো হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। নমস্কার, শুভ সন্ধ্যা, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দিদিভাই এবং মাননীয় অতিথিদেরও নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। আমার প্রশ্ন হচ্ছে এই মিশন ইন্দ্রধনুর যে প্রকল্প, ধরুন ভ্যাকসিন ক্যাম্প বলছেন বা প্রান্তিক এলাকায় বা কীভাবে ওটা কোনো হেলথ ক্যাম্পের বা ব্যবস্থা আছে করে এবং কীভাবে যোগাযোগ করতে হবে সেই ক্যাম্পগুলো করতে গেলে, আর আপনাদের ডাইরেক্ট যোগাযোগ করতে গেলে কী কী পন্থা আছে, আপনাদের কী কী প্রসিডিওর আছে সেগুলো সম্বন্ধে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ আগে আপনাকে জানাই, কারণ আপনি বরাবর আমাদের এই দিশা অনুষ্ঠানের সঙ্গে থাকেন, তাই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে। স্যার, তন্ময় স্যারের কাছে যাই। স্যার, আমাদের দর্শক বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন যে এই গ্রামে গঞ্জে কিভাবে এই টিকাকরণটা সম্ভব এবং ডাইরেক্ট যদি কেউ যোগাযোগ করতে চায় সেটাও কি সম্ভব? না, ইন্দ্রধনুষ যেটা হয় সেটা হচ্ছে এমনি তো আমাদের টিকাকরণ প্রক্রিয়া আছেই, সেটা হচ্ছে যে কোনো হেলথ সেন্টারে গেলেই আপনারা টিকা পাবেন, সারা বছর ধরেই চলে। আর ইন্দ্রধনুষটা হচ্ছে কতগুলো ব্লকে হয়তো বছরে হচ্ছে, হয়তো 3টে বা 4টে ব্লকে, হয়তো দেখা গেল ব্লক মানে কি, হয়তো 7 দিনের একটা ব্লক, সেই 7 দিনে বেশ কিছু মানুষের কাছে পৌঁছানো গেল যাদের হয়তো ভ্যাকসিন নেওয়া হয়নি। তো
তো সেটা সাধারণত স্বাস্থ্যকেন্দ্রের সাথে কোঅর্ডিনেট করে এই যে এএনএম যে মিডওয়াইফ যারা থাকেন বা আশা কর্মী তারাই গিয়ে সেই ভ্যাকসিনগুলো দেন। এটা হচ্ছে মনে করবেন না যে সারা বছর প্রতিদিন চলছে, এটা হচ্ছে কিছু কিছু ব্লক ধরে ধরে সেখানে গিয়ে একসাথে গিয়ে অনেককে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। তো সেটা আপনি সব থেকে ভালো খবর পাবেন আপনার কাছে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্র থেকে। স্যার, আমি প্রথমে ইন্ট্রোতে বললাম যে 2014 সালে এই প্রকল্পটি যখন এসেছিল তখন এটি 7টি মারণ রোগের রক্ষা কবচ ছিল। সেই রোগগুলি যদি একটু বলে দেন, এবং এই যে টিকাকরণ সম্ভব হলো তাতে কতটা নিরাময় হলো বলে আপনার মনে হয়? একটাই কথা বলবো যে ডক্টর সোম বলেছেন, কিন্তু হচ্ছে সেটাকে একটু আমি অ্যাড করছি যে রামধনু যেমন 7টি রং থাকে, তেমনি ইন্দ্রধনুষ যখন শুরু হয়েছিল তখন 7টি মারণ রোগ যারা হচ্ছে টিকার প্রতিরোধযোগ্য তার বিরুদ্ধে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল। সেই 7টি রোগ হলো, একটা হচ্ছে ডিপথেরিয়া, টেটেনাস, একটা হচ্ছে হুপিং কাফ, যক্ষা রোগ বা টিবি, তার সাথে পোলিও, হাম বা মিজলস, আর হচ্ছে হেপাটাইটিস বি। এই 7টি রোগের বিরুদ্ধে প্রথমে শুরু হয়েছিল, সেই জন্য একে আবার ঘুরিয়ে বলা হতো রামধনু। তো এখানে কতটা নিরাময় সম্ভব হলো বর্তমানে আমরা কতটা দেখতে পাচ্ছি? দেখুন, এখন যেটা আপনারা জানেন যে আমাদের পোলিও ইরাডিকেশন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এত বছরও আমরা আর কোনো পোলিওর কেস পাইনি দেশে। তাহলে এই যে ইরাডিকেশনটা আমরা মেনটেন করছি সেটা হচ্ছে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে, যাতে আবার নতুন কারো না হয়। তেমনি যদি আপনি তথ্য দেখেন তাহলে এই যে ডিপথেরিয়া, টেটেনাস, এই সমস্ত রোগের হার, সেই হারটা হচ্ছে দেশে কমে গেছে। আর সেইটা কমেছে বলেই বাচ্চাদের মৃত্যুর হার অনেক কমেছে। এবং পশুদি মায়েদের ক্ষেত্রে টেটেনাস ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পশুদি মায়েদের ক্ষেত্রে অন্য অন্য ফ্যাক্টরও আছে, তার সাথে ভ্যাকসিনের যে ব্যাপারটা সেই তার জন্য সেই ধরনের রোগটা তাদের হচ্ছে না, তাতে মৃত্যুর হারও কমেছে। সুতরাং এই যে আপনি মৃত্যুর হারগুলো দেখলে বুঝতে পারবেন যে ভ্যাকসিন দেওয়ার জন্যে সেই রোগগুলো হচ্ছে না, অনেক কম সংখ্যক বাচ্চার হচ্ছে। তো সেইটাই হচ্ছে তার সুফল। আচ্ছা মানস স্যার, এই আমরা 7টা রোগের নাম শুনলাম, যেটা 2014 সালে যখন এসেছিল প্রকল্পটি তখন ছিল, কিন্তু বর্তমানে বলা হচ্ছে 12টি মারণ রোগের রক্ষা কবচ। তো এই 12টি, তার মধ্যে আরো 5টা অ্যাড হয়েছে, তাহলে 5টি এক্সট্রা যে হয়েছে সেটা আমি যদি 12টায় একসাথে বলি, ডিপথেরিয়া, পার্টুসিস বা হুপিং কাফ আমরা যেটাকে বলছি, সাথে টিটেনাস রয়েছে, এছাড়া রয়েছে পোলিও, শিশুকালীন যক্ষা, বাচ্চাদের যে শিশুকালীন যক্ষা হয় সেটা, মাম্পস রয়েছে, মিজলস রয়েছে, রুবেল্লা রয়েছে, এছাড়া আমাদের যে রোটা ভাইরাস থেকে বাচ্চাদের যে ডায়রিয়া হয় সেই রোটা ভাইরাসের ভ্যাকসিন রয়েছে, নিউমোনিয়ার জন্য রয়েছে আমাদের হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এবং নিউমোকক্কাস বলে একটি অসুখ, এছাড়া হেপাটাইটিস বি এর দেওয়া হয়, আর সাথে দেওয়া হয় ইদানিংকালে জাপানিজ বি এনকেফেলাইটিস। এই 12টি অসুখের আমরা টোটাল দিয়ে থাকি যে এই মিশন ইন্দ্রধনুষী প্রকল্পের মাধ্যমে। আচ্ছা, এই যে 12টা মারণ রোগের রক্ষা কবচ রইল এই প্রকল্পের সঙ্গে, এতে কি যেগুলো আপনি পরে যে নামগুলো বললেন তাতে কি কিছুটা হার কমেছে, নিরাময় সম্ভব হয়েছে এই রোগগুলো? দেখুন, নিরাময় স্যার যেরকম বললেন যে আমরা যে পোলিও ইরাডিকেট করেছি, নির্মূলীকরণ করেছি, তারপরেও তো জিরো পোলিও এত বছর ধরে রাখা সম্ভব হচ্ছে। যেমনভাবে স্যার বললেন যে আমাদের বাচ্চাদের মৃত্যুর হার কমেছে, বাচ্চাদের মায়েদের মৃত্যুর হার প্রসূতিকালীন অবস্থায় কমেছে, সব মিলিয়ে যেটা বোঝা যায় যে অসুখগুলো শুধু নিয়ন্ত্রণে এসছে তাই নয়, তার মাধ্যমে সমাজে বা আমাদের যে আমরা যাদেরকে নিয়ে সারা বছর চলছি, সেই বাচ্চা এবং মায়েদের সামগ্রিক যে স্বাস্থ্যের তার উন্নতি ঘটছে। শুধু তো অসুখগুলোকে আটকানো তাই নয়, অসুখগুলো হলে পরেও যাতে তা এমন পর্যায়ে না যায় যে পর্যায়ে গেলে পরে বাচ্চাটির মৃত্যু হতে পারে বা বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি হতে পারে, সেই অবস্থা থেকে বাঁচানো এই টিকাকরণ কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি সাথে অবশ্যই মৃত্যুহার কমানো। তন্ময় স্যার, প্রথম কথা হচ্ছে যেটা আমরা বলতে পারি যে এই যে প্রকল্পগুলো ভারত সরকার নিয়ে আসছে, এগুলোর অ্যাওয়ারনেসটা ভীষণভাবে প্রয়োজন। কারণ এই যে টিকাকরণ পদ্ধতি, এত বড় একটা পদ্ধতি, মা যখন গর্ভবতী হচ্ছে তখন থেকে টিকা শুরু, এবং বাচ্চাটির 5 বছর পর্যন্ত তাকে টিকার মধ্যে তাকে রাখতে হয়, বিভিন্ন সময়ে তাকে টিকাকরণ করতে হয়। তো এটার তো একটা অ্যাওয়ারনেসের ভীষণভাবে প্রয়োজন। তো এই প্রজেক্টটা বা প্রকল্পটা আসার পর সদ্যজাত শিশু বলুন বা গর্ভবতী মা বলুন, এই টিকাকরণ
যে পরিপূর্ণ হয়েছে সেটা কিভাবে বোঝা সম্ভব? দেখুন, টিকাকরণ পরিপূর্ণ হয়েছে কিনা তখন যখন তাদের টিকা দেওয়া হয়, তাদেরকে একটা বুকলেট দেওয়া হয়, তাতে তাদের লেখা থাকে যে কোন টিকা দেওয়া হলো, কোন ডেটে দেওয়া হলো, সেগুলো লেখা থাকে। এবার সেইগুলো পরপর টিকাগুলো দেওয়া হয়েছে কিনা সেই আপনি বুকলেটটা খুললেই বুঝতে পারবেন সেই বাচ্চার টিকাকরণ সম্পূর্ণ হয়েছে কিনা। তো এবার সচেতনতা যেটা বলছেন, সচেতনতা সবসময় এক্ষেত্রে তাদের যারা গার্জেন মানে প্যারেন্টসরা, বাবা মা, তাদের মধ্যে সচেতনতা আনতে হবে, কারণ বাচ্চারা তো এক্ষেত্রে কিছু বোঝে না। তো তারা এমনি একটা সূচ দেখলেই ভয় পায়, তারা আসতে চাইবে না। সুতরাং বাবা মায়ের মধ্যে সচেতনতা আনতে হবে। সেটা জন্য আমাদের হচ্ছে যেমন হেলথ সেন্টার রয়েছে, তার সাথে হচ্ছে স্বাস্থ্যকর্মীরা রয়েছে, এবং তারা যারা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভিজিট করেন, তারা হচ্ছে প্রসূতি মায়েদের ক্ষেত্রে তখন যারা হচ্ছে তখনও তাদের ডেলিভারি হয়নি, তাদেরকে বোঝানো যে তার বাচ্চার ডেলিভারির পরে তার সুরক্ষার জন্য কী কী প্রয়োজন। তো এইভাবে আমরা সচেতনতাটা বাড়িয়ে থাকি, এবং এই সচেতনতাটা বেড়েছে। তার প্রমাণ হচ্ছে দেখুন, আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা কিন্তু আমাদের ফুলফিলড হয়েছে। আমরা হচ্ছে 2023 সালে পৌঁছে গেছি 93%, এবং এখন যদি আপনি দেখেন সেটা হয়তো প্রায় 98% চলে গেছি। তো এর থেকেই বোঝা যায় যে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, মানুষ আরও এগিয়ে আসছে, তারা ভ্যাকসিন নিচ্ছেন। সেই জন্যেই তো আমরা এইগুলো যে আমাদের যে উদ্দেশ্য যেগুলো ছিল সেইগুলো আমরা ফুলফিল করতে পেরেছি, সেইগুলো অ্যাচিভ করতে পেরেছি। তো সাথে থেকেই বোঝা যায় যে আমরা হচ্ছে যেগুলো চেয়েছিলাম সেগুলো আমরা করতে পেরেছি এই প্রকল্পের মাধ্যমে। মানুষ স্যার, মানুষের মধ্যে বিশেষ করে আমি যদি একটু প্রত্যন্ত গ্রামের দিকে তাকাই, কারণ এই যে প্রকল্পগুলো ভারত সরকারের, এটা ভারতবর্ষের সম্পূর্ণ জায়গাতে কভার করার একটা বিষয় রয়েছে। তো আমি যদি এখন প্রত্যন্ত গ্রামের দিকে একটু তাকাই, তাহলে দেখব যে এই টিকাকরণের বিষয়টাতে কোথাও যেন একটা মিথ তৈরি হয়ে আছে যে টিকাকরণ করাটা ঠিক না, বা টিকাকরণ করার কোনো মানে নেই। এই যে বিষয়টা, তার জন্য টিকাকরণটা সম্ভব হয়নি অনেক ক্ষেত্রে দেখা গেছে। তো সেই পরিস্থিতিটার থেকে কি আমরা কিছুটা বেরোতে পেরেছি এই প্রকল্পের মাধ্যমে? একদমই পেরেছি স্যার। যেটা বলছিলেন বারবার যে আমরা স্বাধীনতা থেকে 2014 অবধি পৌঁছেছি 63% মতো কিছু অংশে, মানুষকে আমরা বাচ্চাকে আমরা দিতে পেরেছি। কিন্তু তারপরে এই মাত্র 10 বছরেরও কম সময়ে সংখ্যাটা 93.5% পৌঁছেছে, এবং এখন হয়তো সেটা আরও আগে পৌঁছেছে। এবং আপনি নিশ্চয়ই মানবেন যে প্রথম যে 63% ওটা কিন্তু অনেক সহজতর ছিল। পরের যে অংশটাতে এখন পৌঁছানো যাচ্ছে এই মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে, সেটা কিন্তু কঠিনতর। ইট ভাটাতে যে শ্রমিকরা কাজ করেন, আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় যেটা পড়েন, পরিযায়ী শ্রমিক, পরিযায়ী হতে হয় তাকে চাকরি খোঁজে। তো সেই পরিযায়ী শ্রমিক, ইট ভাটাতে কাজ করেন যারা, স্লাম ডুয়েলার্স যারা, বস্তিবাসী মানুষ শহরে বিশেষ করে যারা দুর্গম এলাকায় থাকেন, জনজাতির মানুষ, ধর্মীয় বা কিছু কারণে যারা এই টিকাকরণ থেকে নিজেদের দূরে রাখেন, মুর্শিদাবাদ অঞ্চল, আমাদের কলকাতাতেও এমন অনেক অঞ্চল রয়েছে, মেটিয়া বুরুজ বা এই ধরনের অঞ্চল, যেখানে টিকাকরণে আমরা অনেক পিছিয়ে ছিল আগে। মালদা, মুর্শিদাবাদের সাথে সাথে কলকাতার মতো অঞ্চল, সেই সমস্ত জায়গাতে কিন্তু এখন টিকাকরণ সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, এই টিকাকরণ যে কর্মসূচি সেটা শুধু যে সরকার করছেন তাই নয়, সরকার একটা পিরামিডের মতো ব্যবস্থা, যেখানে সর্বোচ্চ স্বাস্থ্য প্রশাসক থেকে শুরু করে একদম স্যার যে নামগুলো নিচ্ছিলেন, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী সকলে রয়েছেন, সাথে অন্যান্য যারা সরকারের বাইরের অংশ যেমন WHO, ইউনিসেফ, সবাইকে জুড়ে নিয়ে, রোটারি ইন্ডিয়া, সবাইকে জুড়ে নিয়ে কাজটা হচ্ছে। এই কাজটার ফলে আমরা যে অংশটুকুও বাকি থাকছে, যারা এখনও এসে পৌঁছচ্ছিলেন না, তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। এখানে আরেকটা বিষয় করা হয়েছে যে প্রসবকালে গর্ভাবস্থায় মাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে প্রথমবার দেখানো, এবং আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি বলতে আমরা যেটা বুঝি প্রাতিষ্ঠানিক প্রসব করানো মায়েদের, সেটা বাড়ানোর মাধ্যমেও আমরা এই ব্যবস্থাটাকে আরও সুদৃঢ় করতে পারছি। আচ্ছা, এই টিকাকরণটা কি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সরকার থেকে? আমাকে জিজ্ঞেস না, টিকাকরণ কখনোই বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু যেমন আপনি যদি কোনো মা প্রসব গর্ভাবস্থায় কোনো হাসপাতালে যান, তাহলে পরে তাকে টিটেনাসটা দিয়ে দেওয়া হয়। তেমনি কোনো মা যখন হাসপাতালে থাকাকালীন অবস্থায় তার ডেলিভারি হচ্ছে, তার প্রসব হচ্ছে, তখন কিন্তু কিছু টিকা আছে তা বাচ্চাকে দিয়ে দেওয়া হয়। এটাকে বাধ্যতামূলক বলা যায় না, এটাকে বলা যায় একটা নিয়মের মধ্যে এনে তার জনহিতকর কাজ। টিকাকরণ তো একটা সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার অঙ্গ, এবং একটা জনস্বাস্থ্য কর্মসূচি চাপিয়ে দেওয়া নয়, তাকে
বোঝানো। অংশীভূত করা এই ব্যবস্থার মাধ্যমে, যাতে করে তার ভালো হবে, তার ভালো হওয়ার মধ্যে দিয়ে সমাজের ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, তন্ময় স্যারের কাছে যাই। স্যার, এই যে টিকাকরণ একটা এত বড় একটা পদ্ধতি, তো এই জনবসতি যেখানে বেশি বা বস্তি এলাকায় যদি আমরা ধরি, সেখানে এই প্রকল্প ঠিক কতটা কাজদায়ী হয়েছে? সেখানে খুবই কাজদায়ী হয়েছে। এই কারণে আপনারা জানেন যে বস্তি এলাকায় খুব ছোট জায়গায় বহু মানুষ থাকেন এবং তাদের মধ্যে হয়তো শিক্ষার হারটাও কম। তো সেই জন্যে কী হয়, অনেক সময় দেখা গেল যে যদি বাচ্চাকে না নিয়ে আসেন তারা স্বাস্থ্যকেন্দ্রে, তাহলে সেই বাচ্চারা ভ্যাকসিন পান না। তো সেখানে তাদেরকে পৌঁছতে গেলে তখন বাড়ি বাড়ি গিয়ে সেখানে ঘুরে ঘুরে তাদেরকে খুঁজে বার করা, কে কে ভ্যাকসিন পাননি, তাদেরকে বোঝানো, বুঝিয়ে ভ্যাকসিন দেওয়া। তো সেইগুলো না করতে পারলে যে এই সংখ্যাটা বাড়বে না, তো সেইগুলো করতে পারা গিয়েছে। এবং এটা হচ্ছে প্রথমে দেখে নেওয়া হয়েছে যে কোন কোন জেলায় টিকার হার কেমন। তারপরে কেন্দ্রীয় সরকার কি করা হয়েছে, যে সমস্ত জেলায়, পুরো দেশে যে সমস্ত জেলায় টিকার হার কম, সেই সমস্ত জেলাগুলোকে ধরে ধরে সেখানে টার্গেট করা হয়েছে যে এইখানে টিকার হার কম, সুতরাং এইখানে আমরা খুঁজে খুঁজে বার করে তাদেরকে টিকাগুলো দেব। তো সেই জন্যে, সেই টার্গেটেড একটা ভ্যাকসিনেশন হওয়ার জন্যেই আজকে এই সাফল্যতাটা এসছে। হ্যাঁ, মানুষ স্যার, এই যে এত বড় একটা প্রজেক্ট এবং এইভাবে টার্গেট করে করে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, তন্ময় স্যার কিছুক্ষণ আগেই বললেন যে পোলিওর টিকা দেওয়া হয়েছে বলে পোলিওটা একেবারেই আমাদের এখান থেকে চলে গেছে। তাহলে কি এটা আমরা বলতে পারি যে এই প্রকল্প আমাদের পোলিও ফ্রি ইন্ডিয়া তৈরি করেছে? না, যখন আমাদের এই প্রকল্প চালু হয়েছিল, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে 2014 ডিসেম্বরে, পোলিও নির্মূলীকরণ কিন্তু তার আগে বোধহয় মার্চেই হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যেমন কিছুদিন আগে বিশ্বকাপ গেল, তো বিশ্বকাপে এবারে যারা চ্যাম্পিয়ন হয়েছেন স্পেন, আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিলেন আর্জেন্টিনা, তো আর্জেন্টিনা আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবার তো হতে পারেনি। অর্থাৎ একবার চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন, কিন্তু বারবার চ্যাম্পিয়ন হওয়াটা আরও কঠিন। তো আমরা যে ধরনের ভূখণ্ডে বাস করি আমাদের দেশে, সেইখানে দাঁড়িয়ে আমাদের চারপাশে যে প্রতিবেশী দেশ রয়েছে তা কিন্তু পোলিওর ক্ষেত্রে ভীষণ ভালনারেবল। সেখানে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন রকম আরও যে কারণগুলো রয়েছে, পোলিওর জন্য ভালনারেবল কারণ রয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেক বছরই জিরো পোলিওকে বজায় রাখা এত দিন ধরে, এত বছর ধরে, সেটাও অত্যন্ত কঠিন কাজ। সেটাও কিন্তু এই রুটিন ইমিউনাইজেশন প্রোগ্রামের সাথে মিশন ইন্দ্রধনুষের মতো এই যে ফাঁক ফোকর বুঝানোর জন্য যে একটা মিশন ইন্দ্রধনুষ আনা হয়েছে, 1 থেকে 5 অবধি এসছে, এবং বারবার এইটাকে এমনভাবে আনা হচ্ছে যাতে করে পুরনো যে আমাদের মিশন ইন্দ্রধনুষের প্রজেক্ট গেছে তার থেকে শিক্ষা নিয়ে, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভালো কিভাবে করা যায়, যেটা আমরা করছি। তার মাধ্যমে পোলিও ইরাডিকেশনের পরেও যে এত বছর কেটে গেছে, এই প্রায় 12 বছর কাটতে চললো, সেখানেও কিন্তু আমরা জিরো পোলিও ধরে রাখতে পেরেছি। সুতরাং সেখানে দাঁড়িয়ে এই মিশন ইন্দ্রধনুষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রয়েছে। আচ্ছা, এটা তন্ময় স্যারের কাছে যাব। স্যার, এই প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের আগামী প্রজন্ম কতটা নিরাপদ বলে আপনার মনে হয়? দেখুন, এখনই আমরা তো হচ্ছে অনেক রোগী দেখেছি, তো আপনি এখনকার সময় শুনবেন না খুব একটা কারো টেটানাস হয়েছে বা কোনো বাচ্চার ডিপথেরিয়া হয়েছে, প্রায় শোনেনি না। তো এ থেকেই বোঝা যাচ্ছে যে আগামী প্রজন্ম, যদি আমরা বলি যে আমাদের ছেলে মেয়ে বা তাদের ছেলে মেয়ে, তো তারা অলরেডি উপকৃত হচ্ছে। বাচ্চাদের মধ্যে আমরা এখন আর ডিপথেরিয়া প্রায় দেখি না, প্রায় টেটানাস প্রায় দেখি না। তো সেগুলো এই ইমিউনাইজেশনের মাধ্যমেই সেগুলো সম্ভব হয়েছে। সুতরাং পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে চাইবো যে এই রোগগুলোকেও এমনভাবে দেশ থেকে পুরো নির্মূল করতে, যাতে কারোরই আর না হয়। তো সেটাই হচ্ছে সরকারের লক্ষ্য। তো আমাদের আশা যে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো এবং তা থেকেই ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনে হয়, তো আমি একটু মানুষ স্যারের কাছে যাই। মানুষ স্যার, এই যে আমরা এই প্রকল্পের মাধ্যমে টিকাকরণ সম্ভব করাচ্ছি, সমস্ত জায়গায় ক্যাম্প করে করে, যেখানে যেখানে টিকাকরণ খুব কম হয়েছে সেসব জায়গায় আমরা একটা করে সরকার থেকে ক্যাম্প করা হচ্ছে। তো এইখানে গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যাতে তারা টিকাটা ঠিক টাইম মতো নেয় এবং স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে বা এই ক্যাম্পগুলোতে গিয়ে যোগাযোগ করে, সেই উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন, কি বলবেন? প্রথমে যেটা বলার, যে কোনো মহিলা যদি জানতে পারেন তিনি গর্ভবতী হয়েছেন, তিনি মা হতে চলেছেন, তিনি যেন সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে যোগাযোগ করেন, যেখানে একবার যোগাযোগ করলেই তার বাকি ব্যবস্থাগুলো নিজে থেকেই ওখানে হতে থাকবে। স্যার যেমন বলছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রে একটা কার্ড থাকে, যে কার্ডে
তাকে যেদিন যে ভ্যাকসিন দেওয়া হলো, যে টিকা দেওয়া হলো সেটা লেখা থাকে এবং পরবর্তী টিকার কবে দেওয়া হবে, কি দেওয়া হবে সেটাও লেখা থাকে। তেমনই গর্ভবতী মায়েরাও যখন একবার এই প্রাতিষ্ঠানিক সরকারি ব্যবস্থায় চলে যান, সেখানে সেই সমস্ত মানুষরা থাকেন যারা তাকে বুঝিয়ে দেন কি করতে হবে, কবে আসতে হবে, এরপরে টিটেনাস দেওয়া থেকে শুরু করে তাকে কবে কখন কোথায় যেতে হবে সবটা বুঝিয়ে দেন। এবং সরকারি ব্যবস্থা এই ব্যাপারে খুবই সুষ্ঠুভাবে থাকে, মায়েদের কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। মাকে যেটা খালি করতে হবে, তার গর্ভধারণ হয়েছে জানলেই তিনি যেন সরকারি ব্যবস্থাপনার কাছে নিজে থেকে যান বা তার এলাকায় বা পাড়ায় যে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী আছে তাকে জানান, তাহলে পরেই কিন্তু বাকি ব্যবস্থাটা নিজে থেকেই হতে থাকবে। তন্ময় স্যারের কাছে যাব। স্যার, এই প্রকল্প তো 2014 সালে এসেছে, আজকে 2026-এ আমরা দাঁড়িয়ে আছি প্রায় শেষ দিকে। তো এত দিন ধরে এই প্রকল্প চলছে, তো এই প্রকল্পের আগামী দিনে এই প্রকল্প কতটা সুফল আমরা পেতে চলেছি, বা এই প্রকল্পটা কতটা সফল হবে বলে আপনার মনে হয়? দেখুন, হচ্ছে দুটো জিনিস এখানে আছে, যে আমরা যে ভ্যাকসিনেশন রেটটা এখন অলরেডি অ্যাচিভ করেছি সেইটাকে মেনটেন করা বা আরও ইমপ্রুভ করা। তো তার জন্যে যেভাবে চলছে এটাকে সেইভাবেই যদি আমরা চালিয়ে যেতে পারি এবং এইভাবেই যদি আমরা ভ্যাকসিনটা দিতে পারি, তাহলে আমরা হচ্ছে ভবিষ্যতে আমরা এই সমস্ত মারণ রোগ থেকে তাদেরকে দূরে রাখতে পারবো। এখন সেই জন্যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চলবে, তার পাশে এই যে ইন্দ্রধনুষের মতন প্রোগ্রামও আমাদের এখনও চালিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক মূল্যবান তথ্য আপনারা আমাদের দর্শক বন্ধুদের দিলেন। দর্শক বন্ধু, আশা করি আপনাদের কাছে যে তথ্যগুলো পৌঁছে দিলাম তার একটাই বিষয় হচ্ছে আপনাদের সকলকে সচেতন হতে হবে। গর্ভবতী মহিলা এবং শিশু, সদ্যজাত শিশুদের অবশ্যই টিকাকরণ পদ্ধতির মাধ্যমে তাদেরকে সুস্থ রাখার কথা চিন্তা করতে হবে। আগামী পর্বেও আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে সুস্থ নারী ও শক্তিশালী পরিবার অভিযান। আপনারা সকলেই দেখবেন, সঙ্গে থাকবেন দিশা অনুষ্ঠানে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার। নমস্কার, আমি স্মৃতি নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইউথ আড্ডা ব্যান্ডওয়াগন।